আমরা যেটা চাই, যেভাবে চাই, যাকে চাই বা যে আমাদের চায়, সবটা কি সবসময় মন মতো হয়? হাতে থাকে আমাদের? থাকে না বোধহয়। এই জীবনের প্রতিটা পদক্ষেপ হয়তো বহু আগে নির্ধারণ করা হয়ে গেছে। মনটা নিজেদের সাথে যখন বেইমানি শুরু করে আমাদের হাতে থাকে, তখন সেটা সামলানোর হুম থাকে না হয়তো। মনে প্রাণে আমরা হয়তো মস্তিষ্কের কথা শুনতে চাই, কিন্তু সবকিছু বিপরীতে গিয়ে মস্তিষ্ক আর হৃৎপিণ্ডটার যে যুদ্ধ শুরু হয়, সেটার আঘাতে ক্ষতবিক্ষত হয় মস্তিষ্ক হৃৎপিণ্ড দুটোই। তবুও এরা থামে কোথায়? তিতির বিছানায় পা ঝুলিয়ে দুহাত পিছনে বিছানার উপর রেখে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে। আজকে দুপুরে যেটা হয়েছে ছাদে, সে কিছুতেই সেটা ভুলতে পারছে না। যতবার ভুলতে চাচ্ছে ততবার বুকের ভিতর দুরুম দুরুম শব্দটা আগের থেকে দ্বিগুণ আওয়াজ শুরু করেছে। এটা একটা সমস্যায় বলা যায়। তিতির ঠাস করে শুয়ে পড়ল বিছানায়। ভেসে উঠল ঈশানের ঘামে ভেজা শরীরের ছবি। মাতাল দৃষ্টিতে তাকিয়ে থাকা ওই খোলা চোখ দুটো। ধ্যাত, কী সব ভাবছে! ওই লোকটাকে নিয়ে ভাবা রীতিমতো অন্যায়। ভাই হয় তার ওটা। তাছাড়া রাহাত ভাই, বুকের ভিতরটা আবারও ধকধক শুরু করে দিল। রাহাত ভাইয়ের কথা মনে পড়তে কি তা তো মনে হচ্ছে না। স্পষ্ট চোখের সামনেই ঈশান ভাইয়ের মুখটাই ভেসে উঠছে। চোখ বন্ধ করলো, না, হচ্ছে না। যতবার রাহাত ভাইয়ের মুখটা আনতে যাচ্ছে ততবারই এই লোকটার মুখ আসছে। কেন হচ্ছে এমন? হঠাৎ দরজা শটানে খুলে যাওয়ায় লাফিয়ে উঠল তিতির। দরজায় দাঁড়ানো মানুষটাকে দেখে একগাল হেসে দুহাত বাড়িয়ে দিতে সেই মানুষটাও এসে এক প্রকার ঝাঁপিয়ে পড়ল তিতিরের উপর। তিতির তাকে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। পুরো খিলখিল হাসির আওয়াজে ভরে গেল রুমটা। কতদিন পর তিতির। স্বর আলাপ করতে হবে না, আমি ভাবলাম ভুলে গেছিস আমাকে। আমি এসেছি 5 দিন হলো, আর আজ আসছিস তুই? তমা দুগাল টিপে ধরল তিতিরের, আহ্লাদি গলায় বলল, আমি সরি সোনা, বিশ্বাস কর বাসায় ছিলাম না, আমি নানু বাড়ি থেকে এসেছি 20 মিনিট। মা যে মরতে বলেছে তুই এসেছিস। এ দেখ, জামাটাও চেঞ্জ করিনি, ছুটে চলে এসেছি। তিতির নিজেও জাপটে ধরল তমাকে। তমা তার সম্পর্কে মামাতো বোন, পাশের বাসার। তমার বাবা তিতিরের মামাদের আপন চাচাতো ভাই। তিতির আর তমা ছোটবেলা থেকে হরিহর আত্মা একদম। একসাথে বড় হওয়া, প্রাইমারি স্কুল লেভেল, হাই স্কুল লাইফের একাংশ। তাছাড়া বাড়িতে যতক্ষণ থাকে এদের আলাদা করা দায়। এখন সময় পাল্টেছে, হয়তো সময়ের সাথে একসাথে থাকার সময়ের পরিবর্তন এসেছে, তবে দুজনের বন্ধুত্ব বা ভালোবাসা এক ফোঁটাও কমেনি। আজও দুজনই ভার্সিটি ছুটি হলেই প্ল্যান করে একসময় বাড়িতে চলে আসে। তিতির শুকনো চুমু দিল তমার গালে, এক গাল হাসলো। জানি আমি, তুই ছিলি না, মাফ করলাম তাই। ধন্যবাদ বারবি ডল। তিতির এক ছুটে গেল নিজের সুটকেসের দিকে। বেস্টুর জন্য নিয়ে আসা গিফট একরকম ছুঁড়ে দিল তার কোলে। খবরদার, এখন ঘুরবি না। তমা মুখ বাঁকালো। আমি এক্ষুনি দেখব। তিতির চোখ গরম করে তাকাতেই জিনিসটা রেখে দিয়ে গা ঘেঁষে বসলো তমা। মুখ টিপে বাঁকা হেসে জিজ্ঞাসা করলো, তোর রাহাত ভাইয়ের কি খবর সেটা বল। তিতিরের মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গেল সঙ্গে সঙ্গে। কেন এমন হলো সে সেটা জানে না। সিঙ্গাপুর গেছেন উনি। তোকে ছাড়াই একেবারে হানিমুনের জন্য চলে যেতি। তমার কথা গায়ে মাখলো না তিতির। অন্যবার হলে হয়তো এটা নিয়ে খুব ইয়ার্কি চলতো বেশ কিছুক্ষণ। আজ ইচ্ছে হচ্ছে না। এর আগে যতবার এসেছে তমা তাকে আর রাহাত ভাইকে নিয়ে খেপাতো, তবে তখন তো একদমই কিচ্ছু ছিল না, এখনও নেই। তারপর রাহাত ভাই এখন যেমন অ্যাপ্রোচ করেছেন, তখন তো জাস্ট তার প্রতি কেয়ার ছাড়ার কিছু প্রকাশ করতো না। ঠোঁট উল্টালো তিতির। যা তা বকিস না তো। ও, তুমি তলে তলে টেম্পু চালাও, আমি বললেই হরতাল। তিতির তমার ঘাড়ে হাত দিয়ে টেনে শুয়ে পড়লো বিছানায়, হাত পা ছড়িয়ে। সেটা নয়, কাহিনী ঘটে গেছে, সেটা তোকে বলিনি এখনো। তমা কনুয়ে ভর দিয়ে কাত হয়ে তাকালো তিতিরের দিকে। হানিমুনে গিয়েছিলি? তা না, উল্টাপাল্টা বকিস না তো, শোন আগে। এটা প্লিজ বলিস না, বাচ্চা আছে তোদের। তিতির তপ্ত চোখে এক নজর তাকালো তমার আগ্রহ ভরা হাঁ করা মুখের দিকে। ওর তাকানোর অবস্থায় হাসি পেল ওর। মুখ ঘুরিয়ে সোজা তাকালো সিলিংয়ের দিকে। বাজে বকিস না, রাহাত ভাই আমায় বিয়ে করতে চায়। কি? তমা লাফিয়ে উঠল পুরো। তিতির এক হাত ধরে টেনে বসালো তাকে, চেপে ধরলো মুখটা। আসতে ভাই। এত বড় কথা, এত বড় কথা আমাকে তুই এতক্ষণ না বলে বসিয়ে রেখেছিলি। আসলেই তো কিছুক্ষণ, প্রথম কথাতেই তো বললাম। তমা মাথা নাড়ল দুদিকে। সবটা বল, খুলে বল, সব খুলে বল। থাম বলছি। তমা এক প্রকার হাঁপাচ্ছে উত্তেজনায়, হাঁ করে তাকিয়ে ঠেলে তাগাদা দিতে লাগলো তিতিরকে সব বলার। আসার আগের দিন রাতে হুট করে সোজা বিয়ে প্রস্তাব দিয়েছে। তিতিরকে এতটুকুন বলেই থামতে দেখে বিরক্ত হলো তমা।
কষা রুগীর মতো থেমে থেমে না বলে সবটা বল না বাল। আন্টি হজে গিয়েছেন, ওখান থেকে ফিরলে আমার বাড়ি আসবে মামাদের কাছে প্রস্তাব নিয়ে। বাহ জানেমান, কি সুইট। তুই কি বললি তারপর? তিতির চোখ বুঝলো। কি বলবো আর, বলেছি আসুন, তারপর পরিবারকে জানান, তারা যা বলবে তাই। আমার কোনো মতামত নেই। সম্মান করি আমি আপনাকে, কিন্তু ভালো হয়তো এখনো বাসি না। ভালোবাসা কাকে বলে সেটা অনুভবও করিনি। তমা নিজেও মাথা নাড়ল। তোকে না মানার কারণ নাই, পারফেক্ট প্যাকেজ একটা। ওরম ছেলে পেলে সাথে সাথে 300 কবুল বলে ফেলবো। ইউ আর লাকি ভাই। গড ব্লেস ইউ বোথ মাই লাভ। আর ভালো টালো একেবারে বিয়ের পর বাসবি। ওরম ছেলে পেলে রাত দিন বুকে নিয়ে ভালোবাসা যায়। তিতির নিজেও হাসলো। সত্যি তাই, রাহাত ভাই একটা পারফেক্ট মানুষ। যে কোনো মেল লাইফ পার্টনার এমনই হওয়া উচিত। তমা রাহাত ভাই সম্পর্কে সবটাই জানতো বরাবর। রাহাত জানানোর অনেক আগে থেকেই তিতির আন্দাজ করেছিল সবটা। মেয়েদের সিক্স সেন্স বলে কথা। এই মুহূর্তে নিজের রুমে যাচ্ছিল ঈশান। রাহাত ভাই নামটা শুনেই থেমে গেল ঈশান। না চাইতেও কানে গেল কিছুটা। রাহাত নামটা সেই মেয়ের মুখে বেশ কয়েকবার শুনেছে। এই মেয়ের ফোনে কল আসা থেকে শুরু করে এখন তোমার কাছেও একে নিয়ে গল্প করা হচ্ছে। ঈশান ভ্রু কুচকে দাঁড়িয়ে থাকে। খিলখিল হাসির আওয়াজ ভেসে আসছে রুমের ভিতর থেকে। কেন যেন রাগ হচ্ছে তার। কেন হচ্ছে রাগ? হওয়া উচিত কি? কারণ আছে কোনো? হয়তো আছে, হয়তো নেই, কে জানে। রাইসুল দেওয়ান এবং তার স্ত্রী রাহেলা দেওয়ান এই মুহূর্তে বসে আছেন চন্দ্রা দেওয়ানের কামরায়। পরিবেশ ভয়াবহ, থমথমে। এর কারণ তারা দুজন বুঝতে পারছে না। কেন জরুরি তলব করা হয়েছে, আর কেনই বা তখন থেকে তাদের মা এমন পাথর হয়ে স্থির দৃষ্টি জানালার দিকে দিয়ে বসে আছে। সুমি দেওয়ান এগিয়ে গিয়ে বসলেন শাশুড়ির পাশে। পাশের বেডসাইড টেবিল থেকে গরম তেলের বাটি হাতে নিয়ে আলতো হাতে মালিশ করতে লাগলেন পায়ে। তিনি নড়চড় করলেন না একদম। রাইসুল দেওয়ান এবার খানিকটা গলা পরিষ্কার করলেন, কেশে ধীর গলায় ডাকলেন মাকে। মা। চন্দ্রা দেওয়ান তাকালো এবার ছেলের দিকে, এক হাতের ইশারা করলেন কাছে গিয়ে বসতে। রাইসুল সাহেব বসলেন মায়ের পায়ের কাছে গিয়ে। চন্দ্রা বৌমাকেও রাখতে বললেন তেলের বাটি। চুপ করে সামনে বসতে বললেন। রাহেলা দেওয়ান বসলো তাই। চন্দ্রা দেওয়ান তাকালো পরপর দুজনার দিকে। তোমাদের সাথে আমার কিছু কথা ছিল। রাইসুল সাহেব সাথে সাথে উৎসাহ নিয়ে মাথা নাড়ল। বলো মা। তিনি খানিকটা দম নিলেন হয়তো। আমি যা বলবো তার সাথে তোমরা একমত না থাকতে পারো। মা, আপনি যা বলবেন কোনোটাই আমাদের। ছেলের বউকে এক হাত তুলে থামতে বললেন তিনি। শেষ করতে দাও সবটা, তারপর তোমাদের মতামতও শুনবো। স্বামী স্ত্রী দুজনাই মাথা ঝাঁকালো। বাকিদের না ডাকা কারণ আছে। ডাকিনি কেন ভাবছো হয়তো? তারও কারণ আছে। দরকার তোমাদের দুজনকে, ঈশানকে নিয়ে কথাটা। দুজনেই তাকিয়ে রইল মায়ের পরের কথা শোনার জন্যে। ঈশান দাদু ভাইয়ের বিয়ে ঠিক করলে তোমরা, এত বড় সিদ্ধান্ত তোমাদের মনে হলো না আমাকে জানানোর দরকার? আমি বেঁচে আছি এখনো, নাকি গুরুত্বটা আর। এটা কি বলছো? তোমার মত না নিয়ে কিছু করব, এটা কিভাবে ভাবলে তুমি? আমার কথা শেষ করতে দাও রাসু। বাড়ির বড় নাতিও জান ও, অথচ তার বউ আসবে সেটা আমার জানার অধিকার নেই? ঠিক আছে, সেই বিষয় নয়, বিষয়টা সম্পূর্ণ জন্য। তোমাদের ছেলের বউ আসার কথা, কবে আসবে সে? রাহেলা দেওয়ানের দিকে তাকে কথাটা বললেন এবার তিনি। মা, মেয়েটার বাবা অসুস্থ। তাছাড়া কাল রাতে ঈশানকে জিজ্ঞেস করতে বিষয়টা নিয়ে কথা বলতে না করলো। এখন নাকি আবার বিয়ে নিয়ে ভাবছে না। আর কিছু বলল না। চন্দ্রা দেওয়ান দীর্ঘশ্বাস ফেলল। এই খবর জানে সে। কাল রাতেই অনিমার থেকে শুনেছে সে। হাত বাড়িয়ে একটা ডায়েরি হাতে নিল, ছলছল চোখে তাকালো। এটা তনয়ার ডায়েরি। তনয়া নামটা কানে আসতে স্বামী স্ত্রী দুজনার চোখও ছলছল করে উঠল। তিনি এক হাত বাড়িয়ে টেনে নিলেন সুমির হাতখানা। তনয়ার কথা মনে পড়ে বড় বৌমা। রাহেলা দেওয়ান মাথা নিচু করে ফেললেন। টপ টপ করে কয়েক ফোঁটা পানি পড়ল কোলের উপর। তনয়াকে ভোলা সম্ভব? এই জীবনে সম্ভব? প্রাণের বান্ধবীকে ভোলা সম্ভব? যার হাত ধরে এ বাড়িতে বউ হয়ে এসেছিল সে। এক আত্মা, এক প্রাণ বলা হতো। ননদ ভাবির সম্পর্কের আরও 16 বছর আগে থেকে তাদের বন্ধুত্ব। তারপর সম্পর্কের প্রমোশন করে তনয় নিয়ে আসে ভাইয়ের বউ করে তাকে। এক মুহূর্তে থাকতে পারত না কেউ কাউকে ছাড়া। চোখের সামনে ভেসে উঠল প্রিয় মানুষটার কাফনের কাপড়ে মোড়া নিষ্প্রাণ মুখখানা। বুকটা খাকা করে উঠল। ভুলতে পারে না সে সেই বীভৎস দিনটা।
যেদিন তার হাতে হাত রেখে হাসপাতালে শেষ নিঃশ্বাস ছেড়েছিল তার বোন সম ননদ বান্ধবীটা। আমি ওকে এ জীবনে ভুলতে পারি মা? চন্দ্রা দেওয়ান চোখ মুছিয়ে দিলেন। বৌমার সেটা সে জানে। বৌমা আর তার মেয়ে একে অপরের জন্য ঠিক কী ছিল। তোমার শ্বশুর আর তনয়া দুজনেই আজ আমাদের কাছে ছেড়ে গেছে। আশ্চর্য হলেও একটা কথা কি জানো, তাদের শেষ কিছু ইচ্ছের মধ্যে একটা হচ্ছে মিলে গেছে। আমি নিজে খানিক অবাক হয়েছি, কিন্তু হচ্ছেটা আমার দারুণ পছন্দ হয়েছিল। কিন্তু কিন্তু কিসের মা? বাবা আর তনুর সব ইচ্ছে আমি পূরণ করব, তুমি একবার বলো। ছেলের কথায় হাসলেন হালকা। এখন মানবি নাকি ঈশান আর তিতলির? চুপ করলেন কিছুক্ষণ তিনি। রাইসুল দেওয়ান রাহেলা দেওয়ান চমকে উঠলেন, হতবিহ্বল হয়ে গেলেন পুরো। চমকাচ্ছ? আমিও চমকেছিলাম যখন তোমাদের বাবা তনু মারা যাওয়ার পর একদিন আমাকে বলেছিলেন। আমি হ্যাঁ হুঁ করেও গুরুত্ব দেইনি। ওরা বড় হবে, ওদের পথ ওরা নিজেরাই বেছে নেবে। আমাদের পুরনো জামানা চিন্তা ভাবনা মতামত তাদের উপর চাপিয়ে দেওয়া নয়। চোখে আসা পানিটুকু শাড়ির আঁচলে মুছলেন তিনি। কিন্তু অবাক সেদিন হয়েছিলাম যেদিন তনুর এই ডায়েরি খান আমি খুঁজে পাই। হাতের ডায়েরিখানা রাহেলা দেওয়ানের দিকে ঠেলে দিলেন তিনি। সুমি পাতা উল্টালেন, চিহ্ন দেওয়া পাতাটা বের করলেন, পড়লেন, বেশ কয়েকবার হাত বোলালেন। লেখাটুকুতে টপ টপ পানিতে ভিজে গেল ডায়েরির পাতা। আমি যেদিন জানতে পারি তনয়ার ইচ্ছেও এটা ছিল, সেদিন থেকে আমি কেমন একটা স্বার্থপর হতে শুরু করলাম বোধ হয়। সব সময় মনে হতো ওদের দুজনের বিয়ে হলে। কঠিন দৃষ্টিতে তাকালে দুজনার দিকে। আমি চাই তোমরা তোমাদের ছেলেকে বোঝাও, সে যেন তিতিরকে বিয়ে করেন। তোমাদের বাবা আর তনয়ার শেষ ইচ্ছাটা আমাকে মৃত্যুর পূরণ করে যেতে পারি। দুজনাই থ হয়ে তাকিয়ে আছে মায়ের দিকে। আমি জানি তোমাদের মতো হয়তো নেই, কিন্তু তবুও এখন এটা আমারও শেষ ইচ্ছে বলতে পারো। রাহেলা দেওয়ান ফুপিয়ে কেঁদে ওঠেন, হয়তো প্রিয় বান্ধবীর স্মরণে তার শেষ ইচ্ছার কথা জানতে পেরে। বৌমা, ডায়েরিটা তুমি রাখো, আমাকে এখনই জবাব দিতে হবে না তোমাদের। আজ রাতের ডায়েরিটা পড়ো। তোমাকে না বলা অনেক কথাই এখানে লিখে গেছে তনু। ক্ষমা করো আমাকে, আমি পড়েছি। আমি চাই তুমিও পড়ো, তারপর না হয় কাল তোমাদের দুজনের সিদ্ধান্তে আমি ভাবতে চাইবো। আর তোমাদের ছেলেকে আমি নিজেই বলতে চাই, তবে তার আগে তোমাদের। রাইসুল দেওয়ান মায়ের হাত মুঠো করে ধরল। আমার বা রেহেলার কারোরই কোনো অভিযোগ নেই মা। প্রশ্ন চোখে তাকালো স্ত্রীর দিকে। সুমি দেওয়ান মাথা উপর নিচ করলেন। আমার আর রেহেলার সিদ্ধান্ত আমরা এক্ষুনি জানিয়ে দিলাম মা, আমাদের কোনো কিছু বলার নেই। তুমি যা ভালো মনে করবে সেটাই। আর ঈশানের সাথেও তুমি কথা বলতে পারো। আমার মনে হয় না ঈশান তোমার কথা ফেলবে। চন্দ্রা দেওয়ান মৃদু হেসে মাথা নাড়লেন। তিনি জানতেন তার পুত্র বা পুত্রবধূ কেউই দ্বিমত করবেন না। তবে ঈশানকে নিয়ে যে বেগ পেতে হবে সেটা তিনি বুঝতে পারছেন। তবে অনিমার মুখে তিনি শুনেছেন তার দাদুভাই যে মেয়েকে পছন্দ করতেন সে মেয়ে কোনো কারণে এখন সম্পর্কটা চাচ্ছেন না। নাতির বন্ধু বান্ধবগুলোর এ বাড়িতে সেই ছোটবেলা থেকে যাতায়াত, তার সাথেও তাদের বন্ধুর মতোই সম্পর্ক। তিনি তাই অনিমাকে বলেছিল ঈশানের পছন্দ সম্পর্কে জানতে। এটাও সত্যি, ঈশানের সাথে যদি রুষার সম্পর্কেই ফাটল না আসতো সে তিতিরের কথা তুলতেন না। মৃত্যু অবধি মনে চাপা রেখে যেতেন। কি লাভ মনের উপর বৃথা জোর খাটিয়ে, যে মনে অন্য কেউ। তবে অনিমার কথায় সে স্পষ্ট টের পেয়েছে তার নাতি সেই মেয়েকে ভালোবাসেনি। তাহলে সমস্যা কোথায়? তিতিরকে বিয়ে করতে তিতিরের মতো মেয়েকে সে নিশ্চয় না ভালোবেসে পারবে না। রাইসুল দেওয়ান আর রাহেলা দেওয়ান বেরিয়ে গেলেন নীরবে। গড়িয়ে পড়া চোখের পানিটুকু সযত্নে মুছে ফেললেন সফেদ শাড়ির আঁচল দিয়ে। মেয়ে জামাইকে হারানোর পর এই ছোট্ট পুতুলটাকে তারা সযত্নে এ বাড়িতে নিয়ে এসেছিলেন। ছোট্ট থেকে এ বাড়ির সবার থেকে বেশি আদরে মানুষ হয়েছে তিতির। চোখের মনি সকলের। তাকে এ বাড়িতে আজীবন রাখতে পারলে ক্ষতি কি? আর যেখানে দুটো মৃত মানুষের শেষ ইচ্ছে এটা। তিনি বুক ভরে শ্বাস নিলেন, হেলান দিয়ে চোখ বুজে ফেললেন। তার দাদু ভাই রাজি হবে তো তার পুতুলটাকে বিয়ে করতে? আজ পহেলা ফাল্গুন, সাথে ভালোবাসা দিবস। তিতির সকাল সকাল রীতিমতো এক ঘর থেকে অন্য ঘরে ছোটাছুটি করছে।
একবার নিশির রুমে তো একবার নুরির রুমে। নিশি নুরি দুজনেই শাড়ি পরে ফেলেছে। এরই মধ্যে সুমি দেওয়ান সবাইকে শাড়ি পরিয়ে দেন। এখন রিশা আর রোশনি পড়ছে। রাফি নিজে লাল পাঞ্জাবি পরে ফিটভাবু হয়ে বিছানায় পা ঝুলিয়ে চুইংগাম চিবোচ্ছে। সমস্যা হচ্ছে তিতির নিজের হলুদ শাড়ি কিছুতেই খুঁজে পাচ্ছে না। শাড়িটা কয়েক মাস আগে নয়ন ভাইয়া দিয়েছিল। ইন্ডিয়া গিয়েছিল বন্ধুদের সাথে ট্যুরে, সেখান থেকে শাড়িটা তার খুবই পছন্দ। ঠিক করে রেখেছিল এবছর পহেলা ফাল্গুনে পরে বেড়াবে। তিতির ছুটে এলো নিশির রুমে। এই ঘরে সবাই সাজগোজে ব্যস্ত। তাকে হাঁপাতে দেখে সবাই ঘুরে তাকালো। রাহেলা দেওয়ান তাকে খালি হাতে দেখে মাথা নাচালেন। তোর শাড়ি কই মা, এখনো আনলি না? সাজবি কখন তাহলে? তিতির কাঁদো কাঁদো ও মুখ নিয়ে এসে বসলো রাফির পাশে। পাচ্ছি না তো বড় মামুনি, বোধহয় হোস্টেলে রেখে এসেছি। তোর তো শাড়ির অভাব নেই, আলমারি ভর্তি শাড়ি। ভাইয়া যে এত শাড়ি দেয়, কই সব? তিতির ঠোঁট উল্টালো, গোমরা মুখ করে বলল, সব পরা ছোট আপু, ওটা আমার নতুন শাড়ি ছিল, আমি ওটা পরবো ঠিক করেছিলাম। রাহেলা দেওয়ান তিতিরের মাথায় হাত বুলালেন। মন খারাপ করে না মা, তোর মামাকে বলছি এনে দিতে, এক্ষুনি এনে দেবে। তিতির সজোরে মাথা নাড়ল। না বড় মামুনি, এখন কষ্ট করে আর মার্কেটে যাওয়ার কোনো মানেই হয় না। আমি আপুদের কোনো একটা পরবো। রাহেলা দেওয়ান ডানে বায়ে মাথা নাড়ল। যে মেয়ে কখনো এসব অনুষ্ঠানের শাড়ি রিপিট করে না, আজ তাকে নাকি তার পুরানো শাড়ি পরতে দেবে। তুই দাঁড়া, আমি আসছি। তিতির কিছু বলার আগে বেরিয়ে গেলেন তিনি। নিশি টেনে এনে বসালো ড্রেসিং টেবিলের সামনে। নুরি ততক্ষণে রেডি হয়ে গেছে। সে এখন রিশা রোশনিকে বাকি টাচআপ দেবে। নিশি সাজাতে বসলো তিতিরকে। মা শাড়ি আনুক, তোকে ততক্ষণে সাজিয়ে ফেলি। তিতির মাথা ঝাঁকালো, ঘড়ির দিকে তাকালো একবার। তবাটা এখনো আসেনি। ওকে সেই কখন বলেছে শাড়িটা পরেই চলে আসতে। মেয়েটা সবেতে লেট করে। দরজায় কড়া নাড়ার শব্দে চোখ পিটপিট করে তাকালো ঈশান। মহা সমস্যা হয়েছে তার বাড়িতে আসার পর থেকে। একটা দিন যদি শান্তিতে ঘুমাতে পারে সে, সকাল সকাল এসে কেউ না কেউ ডাকাটাকি শুরু করবেই করবে। মুখটা বালিশে ডলল। উপর হয়ে শোয়ার অভ্যাস তার, তাও আবার উদাম গায়ে। গায়ে জামা কাপড় জড়িয়ে সে ঘুমাতে পারে না। এটা তার এক ধরনের বদভ্যাসই বলা যায়। হিম করা শীতেও রুম হিটার চালু করে হলেও তার খালি গায়ে শোয়া চায়। উঠে বসে পাশ থেকে হাত বাড়িয়ে টি শার্টটা জড়িয়ে নিল শরীরে। দ্রুত পায়ে সে খুলল দরজা। মা দাঁড়িয়ে আছে। মা তাকে এই সময় ডাকার কথা না। অবাক হলো সে। সাইড হয়ে দাঁড়িয়ে ভেতরে আসার ইশারা করলো মাকে। সুমির দেওয়ান ঢুকলো তার রুমের ভিতরে। বিছানার দিকে তাকিয়ে বুঝলেন ছেলের ঘুমের সময় এসে পড়েছেন সে। অপরাধী চেহারা করে বললেন, আব্বা ঘুমাচ্ছিলে? ঈশান চোখ ডলল। মায়ের হাত ধরে টেনে বসালো বিছানার কিনারে। তুমি নিশ্চয়ই কোনো দরকারে এসেছো, বলো। দাঁড়া। রাহেলা দেওয়ান উঠে গিয়ে দরজা আটকালেন। তারপর আবার এসে বসলেন ছেলের পাশে। এক হাতে ছেলের এলোমেলো চুলগুলো গুছিয়ে একপাশে ঠেলে দিলেন। তাকিয়ে রইল কিয়ৎক্ষণ ছেলের মুখের দিকে। আনমনে একটা শব্দ বেরিয়ে আসলো তার মুখ থেকে। মাশাআল্লাহ। আল্লাহ তার ছেলে মেয়েগুলোকে এত যত্ন করে করে বানিয়েছেন। সব কয়টা ছেলে মেয়ে তার রূপে গুণে অনন্য। এই যেমন ঈশানটা। পুরুষ মানুষের মধ্যে যত ধরনের সৌন্দর্য দেওয়া যায় সৃষ্টিকর্তা বোধহয় সবটাই ঢেলে দিয়েছে। পুরুষ মানুষের চোখ এত সুন্দর হয়। মনের পর্দায় এবার ভেসে উঠল তিতিরের মুখখানা। আবারও বুক চিরে আল্লাহর কাছে শুক্রিয়া বেরিয়ে আসলো। তার ওই মেয়েটা তো সাক্ষাৎ পড়ি। কল্পনা করলেন ঈশান আর তিতিরকে একসাথে। অজান্তে মুখে হাসি ফুটলো। শাশুড়ি তার ঠিকই বলেছেন, এই দুজনকে একসাথে দেখলে গোটা দুনিয়া হাঁ করে তাকিয়ে থাকতে বাধ্য। কি সুন্দর মানাবে দুজনকে। কিন্তু যতই হোক, কথা এগোনোর আগে ঈশানের মনের কিছুটা হলেও তো তার স্পষ্ট হওয়া দরকার। তিতিরকে না হয় সে পরে ভালোবাসবে, কিন্তু আগে যে মেয়েটার কথা জানিয়েছিল সেই মেয়ের কি হলো? আর যদি সে মেয়ে ঈশানের মনে থেকেই যায়, তারপর জোর করে তিতিরের সাথে বিয়ে দিলে যদি তার ছেলেটা তাদের মেয়েটাকে মেনে না নেয়, তার মেয়েটার জীবনও তো তখন নষ্ট হয়ে যাবে। না, মা হিসেবে এটা সে কখনোই হতে দিতে পারে না। তাই পরে কষ্ট পাওয়ার থেকে তিনি তার ছেলেকে আগেই বোঝাবেন। হাত বাড়িয়ে ধরল ঈশানের হাতটা, টেনে নিজের কোলের উপর রাখলো। ঈশান চুপচাপ বসে রইল, মা কি বলতে চায় শোনার অপেক্ষায়। আব্বা, আমাকে তুই বন্ধু ভাবিস? সবসময় তুমি ছাড়া কত শান্তি আছে আমার, বলো। রাহেলা হাসলেন ছেলের কথায়। ছেলেটা তার ছোটবেলা থেকেই বাধ্য। মা তার বেস্ট ফ্রেন্ড। রাহেলা দেওয়ার নিজেও আজীবন চেষ্টা করেছেন ছেলেমেয়েগুলোর বন্ধু হতে। প্রথমে বন্ধু না হলে ভালো মন্দের সময় তাকে সন্তানরা নির্দ্বিধায় সব খুলে বলবে। কেন? শুধু তার পেটের সন্তানটা নয়, বরং এই বাড়ির সব কটা ছেলে মেয়ে তার ভক্ত। যে কোনো সমস্যায় তাদের বড় মাকেই চায়। তাহলে আমাকে তো বললি না বাপ? ওই যে মেয়ের কথা বললি আমাকে নিয়ে আসার কথা, ওই মেয়েকে আনলি না কেন? মা তোমাকে বললো না সেদিন? ঈশানের কথা শেষ করতে দিলেন না তিনি। এদিক ওদিক মাথা নাড়লেন। আমি ওই কথা শুনতে চাচ্ছি না। আমাকে মিথ্যা বলতি না তো তুই আগে।
আজ কেন বলছিস? ঈশান চুপ করে রইল কিছুক্ষণ, মায়ের মুখ পানে তাকালো। আমি মিথ্যা বলি না মা, তোমার বয়স হয়েছে, এই বয়সে আমি তোমাকে। তোরা সব কটা আমার প্রাণ। তোদের এদিক সেদিক কোথাও কিছু হলে আমি টের পাই। তুই যা বলছিস তা হয়তো মিথ্যা নয়, কিন্তু ওটা আসল কথা না, যেটা আমি জানতে চাই। ঈশান কিছু বলার আগেই হাতটা টেনে নিজের মাথায় ছোঁয়ালেন। ঈশান চমকে হাত সরাতে চাইলেও সুমি দেওয়ান ছাড়লেন না, বরং স্থির ছলছল চোখ নিয়ে তাকালেন ছেলের দিকে। আমার কসম বাপ, কি হয়েছে বল? ঈশান মায়ের হাত টেনে এনে চুমু দিল একটা। তোমাকে চিন্তা দিতে চাইনি আমি মা। তাহলে বল সবটা। ঈশান মুচকি হাসলো। তার মা সবটা না শুনে মোটেও হার মানবেন না, এটা সে খুব ভালো করে জানে। ভালো মতো ঘুরে বসলো মায়ের দিকে, মায়ের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে খুলে বলল সবটা। সুমি দেওয়ান কপাল কুঁচকে আগ্রহ নিয়ে শুনল সবটা। ঈশান থামলো, দুজনায় দীর্ঘশ্বাস ফেলল। তিনি বুঝলেন ছেলের সবটা। বাপ, আমি নারী, নারীর মন তুই চিনিস না, এটা আমি ভালো করে বুঝি। তার থেকেও বড় কথা, মেয়েটাকে তুই ভালোবাসিস না বাপ, এটা জানিস তুই? ঈশান নিঃশব্দে হাসলো। ভালোবাসা কাকে বলে সেটা আমি বুঝি না মা, যে কারণে রুষার প্রতি আমার কি ছিল আমি জানি না। যা ছিল সেটা কেবলই একজন নারীর প্রতি সম্মান, অনেকটা দায়িত্ব মনে করে সে সম্মান রক্ষা করতে চাওয়া। আমি সেসব জানি না মা। তবে আমি যদি বলি মেয়েটাকে তুই যেমন ভাবছিস মেয়েটা তেমন নয়, অন্য বিষয় আছে এর মধ্যে, মানবি? ঈশান নির্বিকার রইল, একটু দম নিয়ে বলল। আমি নিজেও অবাক হয়েছি মা, কেন ও এমন করলো। আমি কষ্ট পাইনি মা, এটা সত্যি, কিন্তু ও কষ্ট পাবে বলে আমার ধারণা ছিল। রাহেলা দেওয়ান ছেলের কথা শুনলেন। ছেলেটা তার নিজেকে ঠিকমতো চেনে না, আর রইল বাকি নারীর মন বোঝা। রুষা নামের মেয়েটাকে সে অসম্মান করতে চায়নি। সমাজ যেন তার দিকে আঙ্গুল তুলতে না পারে সে চিন্তা থেকে বিয়ে করবে ভেবেছিল। মনে মনে খুশি হলেন তিনি, অনেকটা নিশ্চিত হলেন। বলা যায় আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, কথাটা পদে পদে সত্য। এই যেমন মেয়েটা হুট করে সরে না গেলে তার ছেলেটাকে সে কি কখনো তিতিরের বিষয়টা স্বাভাবিকভাবে বলতে পারতেন না। মাঝখান থেকে সবটা এলোমেলো হয়ে যেত। তার শাশুড়ি মা মনে প্রাণে চাইতেন তিতিরকে ঈশান বিয়ে করুক। অন্যদিকে ঈশান নিজে তো রুষাকে কথা দিয়েছে, রুষার জীবনটা নষ্ট হতো। আব্বা, আমি তোকে আমার পছন্দে বিয়ে দেব, করবি? ঈশান হাসলো। করব, সময় হোক। সুমি মুখ গোমরা করে মাথা নাড়ল। হুম, সময় হোক না, আমি পছন্দ করব মানে আমি যখন বলবো তখনই। ঈশান স্বাভাবিক মুখে বলল। মা, বললে কি বিয়ে করা যায়? এটা সময় দরকার। যে লাইফ পার্টনার হবে তার সাথে মনের মিলটা থাকতে হবে। হুট করে একজনের সাথে কি সারা জীবন থাকে সিদ্ধান্ত নেওয়া যায়? মুখ ভার করে ফেললেন রাহেলা। ঈশান মাকে আগলে ধরল। এতটুকু জানার জন্য আমাকে অসময় টেনে তুললে মা, এটা কিন্তু ঠিক হলো না। সুমি দেওয়ান সোজা হয়ে বসলেন। এবার বিয়ের বিষয় ধীরে সুস্থে তুললেও চলবে এখন। অন্য কাজে এসেছি, তুই এখন একটু বেরুবি, আমাকে একটা জিনিস এনে দিতে হবে। ঈশান স্বীকার করল। কি আনতে হবে? রাহেলা দেওয়ান আবদারের গলায় বলল। একটা লাল টুকটুকে শাড়ি। ঈশান সাথে সাথে ভ্রু কুচকে ফেলল। শাড়ি? কার জন্য? তিতির। মা, আমি এখন যাব শাড়ি কিনতে, তা ওর জন্য? ওর শাড়ি নেই, তাছাড়া নিশি নুড়ি তো আছেই। শোন না বাপ, মেয়েগুলো সাজগোজ করছে, মার্কেট কি বেশি দূরে? বাইকটা টান দিয়ে যাবি, নিয়ে চলে আসবি। মায়ের যুক্তি ভালো লাগছে না তার। একদম সকাল সকাল ঘুম থেকে তুলে তাকে পাঠানো হচ্ছে ওই বিচ্ছুটার জন্য শাড়ি কিনতে। অসম্ভব মা, আমি কখনো মেয়েদের কোনো কিছু কিনিনি, আমি কিছু বুঝি না এসব। আর তাছাড়া এবারের মেয়েদের শাড়ির অভাব মা। রাহেলা দেওয়ান এত সহজে হাল ছাড়ার মানুষ নয়। মেয়েটাকে কখনো কোনো অনুষ্ঠানে এক শাড়ি দুবার পরাইনি আমি। এবারের শাড়িটা ও হোস্টেলে রেখে এসেছে, আর আমার মেয়ে পুরান শাড়ি কেন পরবে? টাকার অভাব তোদের? বাড়ির মেয়েকে একটা নতুন শাড়ি এনে দিতে পারছিস না? ঈশান মহা বিপদে পড়ে গেছে। এসব কি সে বলেছে নাকি? সে এনে দিতে পারবে না এটা বলেছে শুধু, এসব বোঝে নাকি? মা, রাগ করছো কেন? আমি বললাম। থাক, বলতে হবে না তোর, আমি যাচ্ছি কিনতে। নেহাত কোমরের ব্যথাটা বেড়েছে, আর তোর বাপ চাচারা কেউ বাসায় নেই। নয়নটাকেও নিয়ে গেছে কি এক কাজে, না হলে তোকে বিরক্ত করতাম না। মা রাগ করে উঠে যেতে ঈশান হাত টেনে বসালো, আবার জড়িয়ে ধরল মাকে। রাগ করছো কেন? আমি যাচ্ছি, তবে তোমার পুতুলের পছন্দ না হলে আমার কিন্তু দোষ নেই। রাহেলা দেওয়ান বিজয়ের হাসি হাসলেন। সে জানতো ছেলেটা তার কথা ফেলবেন না। ঈশানের হাতের শাড়ি আজকে পরাবে তিতিরকে। দুজনের মধ্যে আগে একটু ভাব ভালোবাসা তৈরি করে দিতে হবে না, নাহলে হুট করে একে অপরকে মানবে না এরা। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে বেরোচ্ছি, ঘন্টাখানেক লাগবে নিয়ে আসতে।
চলবে? রাহেলা দেওয়ান মাথা হেলালেন, চুমু খেলেন ছেলের কপালে। মা উঠে চলে যেতে দুহাতে কপাল ঘষল ঈশান। দ্রুত পায়ে ফ্রেশ হতে গেল। কি যে সমস্যায় ফেলা হয় তাকে, সে শাড়ির কি বুঝে। ফ্রেশ হয়ে বেরিয়ে শার্টটা গায়ে জড়িয়ে বাইকের চাবি হাতে বেরিয়ে গেল। অনিমাকে কি ডাকবে? না থাক, এরা আরেক ঝামেলার মানুষ। তিল থেকে তাল বানাবে, তারপর সব কয়টা মিলে তাকে উঠতে বসতে টিস করবে। দরকার কি? তার থেকে নিজেই কিছু একটা পছন্দ করে আনলেই হবে। না পছন্দ হলে নাই। তমা একদম রেডি হয়ে এসেছে। মেকআপের বাকি টাচটা নিশি আপু করে দিবে। ড্রয়িং রুমে এসে এদিক সেদিক দেখলো, কাউকে একটা খুঁজছে দু চোখ। তমা, এসেছিস মা? তমা পিছনে ফিরে তাকালো। ছোট বউ রিনা দেওয়ান হাতে থালা বাসন নিয়ে রান্নাঘর থেকে বেরিয়েছেন। হ্যাঁ ছোট মা। মাশাল্লাহ, কি সুন্দর লাগছে তোকে। যা ওপরে যা। তিতির তোর ওপর খুব রেগে আছে, কিন্তু এত দেরি করলি কেন? মা বাজারে গিয়েছিল, তুষারটা একা ছিলে, মা ফিরলে তারপর আসলাম। ওপরে গিয়ে পুতুলের রাগ ভাঙা গিয়ে, না হলে কিন্তু ঘোরাঘুরি মাঠে মারা যাবে। তমা একগাল হেসে সায় দিল তার কথায়। ওপরে যাওয়ার জন্য পা বাড়াতে আবারও ফিরে তাকালো। কাউকে খুঁজছিস তমা? তিতির ওপরে। তমা আমতা আমতা করলো খানিক। ছোট মা, আর কাউকে খুঁজছি না তো। নিশিরা সবাই ওপরে, আর তোর চাচারা অফিসে। ও, আর নয়ন ভাই? ছোট গিন্নি উত্তর দেওয়ার আগে সাথে সাথে আবারও বলল, মানে নয়ন ভাই, রাফি, ঈশান ভাই, ওরা পাঞ্জাবি পরবে না? রাফি তো রেডি হয়ে বসে আছে, দেখ গিয়ে। ঈশানটা কি এক দরকারে বের হলো মাত্র, আর নয়ন অফিসে গেছে। তমার মনটা খারাপ হলো। আজকের দিনে আবার কিসের অফিস? কোথায় ভাবলো একটু মানুষটার সাথে ঘুরতে পারবে আজকে। এত সুন্দর করে শাড়ি পরলো সে, কাকে দেখাতে? তাকেই তো। তা বলদ লোকটা টের পেলে তো পাত্তাই দেয় না কখনো। এত সুন্দর করে সেজে গুজে ঘুরঘুর করে এই বাড়িতে, কখনো চোখ তুলে দেখলে তবে তো টের পাবে। মেজাজটাই খারাপ হয়। তমা মন খারাপ করে উঠে গেল তিতিরের কাছে। দরজায় তমাকে দেখে কুশন ঢিল দিল তিতির। তেতে উঠল এক প্রকার। মহারানীর আসার সময় হয়েছে তাহলে? তমা জানতো এমনই হবে। অসহায় মুখ বানিয়ে দুহাত বাড়িয়ে এগিয়ে এলো বান্ধবীর রাগ ভাঙাতে। তিতির সেজেগুজে বসে আছে, শাড়ি পরেনি এখনো। সুমি দেওয়ান বলে গেছেন শাড়ি আনতে পাঠিয়েছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। নিশি নুরি সব প্রায় তৈরি। এখন রিশা রোশনি আর তমাকে রেডি করলে তিতিরের শাড়ি চলে আসলে জাস্ট শাড়িটা পরাবে, ব্যাস। নয়নের কল ভেসে উঠল নুরির ফোনে। 2 মিনিট কথা বলে তাকালো সবার দিকে। ভাইয়া একটু অপেক্ষা করতে বলেছে, একা বের হতে নিষেধ করেছে, আসছে। তমার মনটা নিমিষেই ভালো হয়ে গেল। যাক, দিনটা মাটি হবে না অন্তত। প্রতি বছর এই দিনে সব কয়টা মিলে ঘুরতে বের হয়। নয়ন অবশ্য নিয়ে যায়। শাড়ি পরে এমন পরীর মতো বন্দে সে মোটেও একা ছাড়তে রাজি নয়। এলাকার বদ কিছু ছেলেপেলের কাজে মেয়েদের পিছনে লাগা। আর যাই হোক, দেওয়ানবাড়ির মেয়েদের তারা অসম্মান করবে না। তারপরেও মেয়েগুলো বড় হয়েছে, সাবধান থাকা উচিত। আর ভাই হিসেবে এটা তার দায়িত্ব। দোকান থেকে বেরিয়ে বাইকের সামনে এসে দাঁড়ালো ঈশান। সানগ্লাসটা চোখে পড়লো, তাকালো এক নজর হাতের প্যাকেটের দিকে। লাল টুকটুকে একটা শাড়ি। সে বোঝে না এসবের। তাদের পরিবারের মেয়েরা যেখান থেকে কেনাকাটা করে সেখান থেকে দামি একটা শাড়ি নিয়েছে সে। শাড়ি না চিনলেও খুব বুঝতে পারছে শাড়িটা দারুণ। বাইকে চাবি লাগিয়ে উঠে বসলো। প্যাকেটটা ঝুলালো সামনে। না চাইতেও চোখের সামনে ভেসে উঠলো তিতিরের মুখটা। বাচ্চা বাচ্চা মুখ, শরীরটাও পুরো বাচ্চার মতোই লাগে। সে নাকি পরবে শাড়ি, তাও লাল শাড়ি। কেমন লাগবে তাকে? কল্পনায় ভেসে উঠল অপূর্ব এক রূপ। খারাপ না বোধ হয়। হাত ঘড়িতে সময় দেখলো একবার 11:15 বাজে। এরই মধ্যে বেশ কয়েকবার মায়ের ফোন এসেছে। শাড়িটা কিনেছে শোনার পরেই ক্ষান্ত হয়েছে সে। জোরে সোরে বাইক ছাড়লো সে। শাড়িটা পৌঁছে না দেওয়া অবধি মাটা তার শান্তি দেবে না। রাহেলা দেওয়ান শাড়িটা নিয়ে তিতিরের কাছে আসলেন। সযত্নে পরিয়ে দিলেন। সুবহানাল্লাহ, ছেলেটার রুচি আছে। ঘরের বাদবাকি সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তিতিরের দিকে। জীবন্ত এক পুতুল তাদের চোখের সামনে। সাক্ষাৎ পরি একটা। রাহেলা দেওয়ান জড়িয়ে নিলেন মেয়েকে। ইস, কারোর নজর না লাগুক আমার মেয়েগুলোর। একগাল হেসে আয়নায় তাকালো তিতির। নিজেকে দেখে নিজেই তাকিয়ে রইল কিছুক্ষণ। এর আগে লাল শাড়ি তার পরা হয়নি। এত সুন্দর লাগবে বুঝলে আগেই পরতো। কে এনে দিল বড় মামুনি? কে আর? আমার ছেলে। তিতির খুশি হলো। সে জানতো নয়ন ভাই শুনলেই এনে দেবে। আর কোনো প্রশ্ন না করে এক এক করে সবাই বের হলো। নুরি জানালো নয়ন ভাই আজ তাদের পার্কের দিকে যেতে বলেছে। সে একটা কাজ সেরে আসছে। একে একে সবাই এসে নামলো ড্রয়িং রুমে।
ঈশান সোফায় বসে সকালের নাস্তা করছে, দৃষ্টিতে ফোনের দিকে। সিঁড়িতে পায়ের শব্দে ঘুরে তাকালো। বোনেরা সব নামছে। রাফি, রিশা, রোশনি দৌড়ে এলো ভাইয়ের কাছে। মাশাল্লাহ, আমার বোনগুলোকে তো এক একটাকে পড়ি লাগছে। ভাইয়া আর আমি। রাফি গাল ফুলিয়ে জিজ্ঞাসা করলো। ঈশান গাল টেনে ধরলো তার। তুইও কি পড়ি হতে চাস? হো হো করে হেসে উঠলো বাড়ির সবাই। রাফি লজ্জা পেল, মুখ লুকালো ভাইয়ের ঘাড়ে। ভাইবি আসতে নাম, প্রতি বছর এই দিন তুই একবার হলেও আছাড় পড়িস কিন্তু। মোটেই না, এবার পড়বো না। ঈশান গলার আওয়াজে ঘুরে তাকালো। একটা হার্টবিট মিস হলো যেন। সবাই নিচে এসে দাঁড়িয়েছে। সবারই নজর সিঁড়ি থেকে দ্রুত পায়ে নেমে আসা এক কিশোরীর পানে। ঈশানের মনে হলো এক রাজপরী। লাল টুকটুকে শাড়ি গায়ে জড়ানো, মোটেও বাচ্চা লাগছে না, বরং নারী শরীরের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে শরীরে। সম্পূর্ণ এক নারী লাগছে একদম। ভুবন মোহিনী রূপ সে নারীর। খোলা আঁচল এক হাতে তুলে দিল ঘাড়ের উপর, দু হাতে শাড়ির কুচি ধরল উঁচু করে। এক প্রকার নাচতে নাচতে নামছে যেন। হাত ভর্তি চুড়ি ঝনঝন করছে। আঁচল তুলে দেওয়ায় উন্মুক্ত ধবধবে ফর্সা লতানো কোমর দৃশ্যমান হলো ঈশানের চোখের সামনে। হাতে থাকা কফির কাপ কেঁপে উঠল। ঈশান চোখ সরাতে পারল না। তিতির অস্থির ভঙ্গিতে হাতে থাকা কানের দুল জোড়া বাড়িয়ে ধরল ছোট মার দিকে। লাগিয়ে দাও না ছোট মামুনি, তুমি ছাড়া এই কানের দুল কেউ পরাতে পারে না। ঈশান ঘোর লাগা চোখে দেখলো সামান্য কানের দুল লাগাতে না পারার আফসোসে একটা মানুষ কেমন ছটফট করতে পারে। আর সেই কপাল কুঁচকে থাকা অস্থির মুখটা ঠিক কতটা সুন্দর দেখানো সম্ভব। মুখে হালকা মেকওভার করে, তবে পাতলা ঠোঁটের ডার্ক রেড কালার লিপস্টিক, চুলগুলো মাঝ বরাবর স্মৃতি কেটে খোলা ছেড়ে দেওয়া। রাফি কোলের উপর নড়ে চড়ে বসতে ধ্যান ভাঙলো ঈশানের। চোখ সরিয়ে নিল তিতিরের উপর থেকে। হ্যাঁ রে বাপ, নয়নটা অফিসে আটকে গেছে। মেয়েগুলোকে একা ছাড়া তোদের বাপ রাগ করবেন, তুই সাথে যা। মায়ের কথায় অন্যদিন হলে না করতো কিনা জানে না ঈশান। আজ না করতে ইচ্ছে হলো না। সাথে সাথেই উঠে দাঁড়ালো। আর চোখে দেখলো একবার তিতিরকে। তিতির কানে দুল পরে বেসিনের আয়নার সামনে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। ভাইয়া পাঞ্জাবি পরবে না? নুরির কথায় মাথা নাড়ল ঈশান। ওসব রং ঢং আমাদের হয় না, চল বেরো সবাই। ঈশানকে আর কেউ ঘাটালো না। সাথে যাচ্ছে এই তো অনেক। নিশি নুরি দুজনাই তাকালো রাহেলা দেওয়ানের দিকে। রাহেলা দেওয়ান চোখ টিপলো, বাঁকা হাসলো দুবোন। বড় মা যা বোঝাতে চাইছেন বুঝলো দুজনাই। একটু আগেই তিতির আর ঈশানের কথাটা বলেছে তাদের দুজনকে। নিশি প্রথমে ভয়াবহ চমকালেও খুশিতে রীতিমতো পাগল প্রায় দুজন। তাদের বারবি বউ হবে, তা আবার তাদের বড় ভাইয়ের। ভাবা যায়। যদিও নুরি গম্ভীর হয়ে আছে শোনার পর থেকে। নয়ন জানলে কি রিয়াকশন দেবে জানে না সে, বুঝতে পারছে না কিছু। তবে যতটুকু বুঝেছে মোটামুটি হাতের বাইরে সবটা। দিদা যখন একবার ভেবেছে আর কারোর কিছু বলার থাকবে না। দীর্ঘশ্বাস ফেলল সে। যা হওয়া সেটা হবে। গাড়ি বের করতে এগিয়ে গেলে চিৎকার করে উঠল তিতির। গাড়িতে যাবো না আমরা? তিতিরের চিৎকারে মুখ গম্ভীর করে তাকালো ঈশান। গাড়িতে যাবি না? যাবি কিসে? এই রোদে রাস্তায় রাস্তায় হাঁটবি? তিতির মুখ বাঁকালো। কিছু জানেন না আপনি ঈশান ভাই, আজকে রিক্সায় ঘুরে মজা। বাইকও চলে, নয়ন ভাই থাকলে এসব ভাবতেই হতো না। কথাটা বলেই ঘুরল নুরির দিকে। আপু নয়ন ভাইকে কল দাও তো, আসতে বলো জলদি। ঈশানের মেজাজ খারাপ হলো। সব কাজ বাদ দিয়ে এদের রং ঢঙে সায় দিয়ে সাথে বেরিয়েছে, অথচ এখন অন্যজনের নামে জব করা হচ্ছে। ধমকে উঠল তিতিরের দিকে তাকিয়ে। তোদের না হয় কাজ কারবার নেই, কেউ করলে সেটা সহ্য হয় না দেখি। তিতির মুখ ভেঙচিয়ে দিয়ে সরে দাঁড়ালো, এগিয়ে গেল রাস্তার দিকে। হাত বাড়িয়ে রিক্সা দাঁড় করালো। একটাতে নিশি, রিশা আর রোশনিকে তুলে দিল, অন্যটাতে নুরি, তমা আর রাফি। তিতির মুখ গোমরা করে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে। এগিয়ে গিয়ে রিক্সায় উঠতে বুঝতে পারলো বাদ আছে সে আর ঈশান। মৃদু আর্তনাদ করে উঠল। আমি তো আমার সাথে যাব। ততক্ষণে বাকি রিক্সা দুটো অনেকটাই পার হয়ে গেছে। তিতির কাদো কাদো চোখে তাকিয়ে রইল ঈশানের দিকে। আজকে মজাটাই গেল জলে। এই লোকটার সাথে এক রিক্সায় দূর স্ট্যাচু হয়ে সারা রাস্তা বসে থাকা ছাড়া আর কোনো কাজ থাকবে না নিশ্চিত। তিতির গাল ফুলিয়ে বসে রইল। ঈশান উঠে বসলো রিক্সায়। শরীরে ছোঁয়া লাগতে ছিটকে সরে বসতে চাইলো তিতির। সাথে সাথে রিক্সা চলতে শুরু করায় কাত হয়ে গেল অনেকটা। ঈশান দ্রুত হাতে জড়িয়ে ধরল কোমর। উন্মুক্ত কোমরে পুরুষালী ঠান্ডা হাতের ছোঁয়ায় শিরশির করে উঠল পুরো শরীর, কেঁপে উঠল পুরো। এ তো নছড়া না করে চুপচাপ বসে থাকা যায় না। তিতির ঈশানের ধমকে কিছু বলল না, বলতে পারলো না আর কি। সে তো শ্বাস আটকে বসে আছে। ঈশান এখনো হাত সরায়নি কোমর থেকে, বরং আরো টেনে কাছে এনে বসালো। ছোট্ট সিটে স্বাস্থ্যসম্মত শরীরের ঈশানের সাথে বসতে তিতিরকে মোটামুটি গায়ে গা লাগিয়ে বসতে হলো। এক বিন্দু দূরত্ব নেই। তিতির রোবটের মতো সোজা হয়ে আছে, শরীর শক্ত করে। ঈশান ভাই। ঈশান কপাল কুঁচকে তাকালো তিতিরের দিকে। তো তোলাচ্ছিস কেন?
আপনার হাতটা। ঈশান বুঝতে পারল এতক্ষণে, ঝট করে সরিয়ে নিল হাতটা। সাথে সাথে তিতির আবার ভারসাম্য হারালো খানিকটা। তবে এবার তিতির নিজেই খামচে ধরল ঈশানের উরু। ঈশান বুঝলো মেয়েটার অসুবিধা। চেপে বস, হাতটা ধরে রাখ, পড়ে যাবি। তিতির নিজেও বুঝলো সেটা। খানিকটা সময় দ্বিধা করলো। কাপা হাতে জড়িয়ে ধরলো ঈশানের বা হাতটা। ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। কথাটার সাথে আশেপাশের পরিবেশ একদম মিলে যাচ্ছে। গোটা রাস্তায় লাল হলুদ শাড়ি পাঞ্জাবি পরে জোড়ায় জোড়ায় বিভিন্ন প্রেমিক প্রেমিকারা হেঁটে যাচ্ছে। রাস্তায় সারি সারি ফুলের দোকান, উপচে পড়া ভিড় সেই সব দোকানে। আবহাওয়া স্বয়ং আজ এইসবে সাথ দিচ্ছে। মেঘলা আকাশ, ঠান্ডা বাতাস বইছে, আশেপাশে ফুলের ঘ্রাণে মম করছে পুরো। এইসবের সাথে পাল্লা দিয়ে দোলা দিচ্ছে দুটো মানব মনে। শিহরণ বয়ে যাচ্ছে পুরো শরীর জুড়ে। এই স্পর্শ, ধরন, মানুষ সবটাই নতুন। তিতির এক হাতে আষ্টে পৃষ্ঠে ধরে আছে ঈশানের হাতখানা। প্রথমে খেয়াল না হলেও একটু পরে ঈশান টের পেল কারো একজনের হৃদ স্পন্দনের ধুকধুকানি। বোধগম্য হতে খানিক সময় লাগলো। বিষয়টা মাথায় খেলতেই নিজের মাথার ভেতর খানিক ফাঁকা হয়ে গেল বোধহয়। সাথে জোরালো হলো এবার নিজের হৃদয়ের ঝড়। তিতির হাত জড়িয়ে থাকা ঈশানের বাহু সম্পূর্ণ আছে তিতিরের বক্ষ জোরের বা পাশের উপর, যেখানটায় নরম অংশের নিচে ঝড় তুলেছে হৃদয়খানা। ঈশান চাইলেও পারছে না হাতটা সরিয়ে নিতে। মেয়েটা কি বুঝতে পারছে না ঈশানের হাতের অংশ তার শরীরের কোন অংশের উপর পারছে না কি? তিতির রীতিমতো ঘামছে, ছেড়ে দিলেই পড়ে যাবে সে। এর আগে কখনো রিকশায় উঠে এমন অবস্থায় পড়তে হয়েছে বলে মনে তো পড়ে না। দু একবার নয়ন ভাইয়ের সাথে উঠেছে। নয়ন ভাই এতটা স্বাস্থ্যবান না হয় স্বাভাবিক দূরত্বে বসতে পেরেছে দুজন। তাছাড়া কই কখনো তো নয়ন ভাইকে ছুলে এমন অনুভূতি হয়নি। ভাইয়ের হাত ধরতে আনিজি হওয়ার কথা তো নয়। ঈশানও তো ভাই, তাহলে আজ এমন হচ্ছে কেন তার সাথে? এর রাস্তার ঝাঁকিতে এক প্রকার যাতা অবস্থা দুজনের। রিক্সা এসে গন্তব্যে থামতেই হাঁপ ছাড়লো দুজনে। ঈশান নামলো, ভাড়া মিটিয়ে খেয়াল করলো তিতিরকে। তিতির তখন শাড়ি ঠিক করে নামার প্রস্তুতি নিচ্ছে। ঈশান হাত বাড়াতে চমকে তাকালো তিতির। ঈশান ভাই তাকে ধরে নামাবে। হা করে তাকে না থেকে হাতটা ধর। আমি একাই পারবো। অযথা কথা না বাড়িয়ে যা বলছি কর। শাড়ি পেছিয়ে পড়ে গেলে কোলে করে ঘোরাবো তোকে নিয়ে। ঈশানের ধমকে আর কথা বাড়ালো না তিতির। কাপা হাতটা বাড়িয়ে দিল ঈশানের দিকে, সযত্নে নামালো তাকে। নিশি নুরিরাও নেমে দাঁড়িয়ে আছে একটু দূরে। নিশি তাগাদা দিয়ে সবকটাকে নিয়ে ঢুকে গেল পার্কে। তিতির আহত চোখে তাকিয়ে রইল সেদিকে। আজকে এই লোকের পাল্লায় পড়ে সব মজাই নষ্ট। এর সাথে সাথে চলা মানে তিতিরের আরও একটা কারণে মনটা খারাপ। তার হাতে পায়ে কোথাও ফুল নেই। মানা যায় ঈশানকে বলবে সে, কিন্তু সাহস পাচ্ছে না। হঠাৎ হাতটা চেপে ধরলো ঈশান, হাঁটা ধরলো তিতিরকে নিয়ে। তিতির চমকে তাকিয়ে আছে, একবার ঈশানের মুখের দিকে, একবার হাতটায়। ঈশান ভাই, বল। একটা জিনিস লাগতো। কি? ফুল। ফুল দিয়ে কি কাজ? ওই দেখুন না, সবাই মাথায় হাতে পড়েছে। সবাই পড়েছে বলে তোকে পড়তে হবে? দিন না প্লিজ। আমি ফুল টুল কিনতে পারবো না, চুপচাপ সাথে হাঁট। তিতিরের মন খারাপ হলো, হাত ছাড়িয়ে নিল ঈশানের থেকে। ঈশান বিরক্ত চোখে তাকালো। কি সমস্যা তিতির? বললাম তো ঝামেলা না করে রাস্তা পার হ, চল। তিতির ফুঁসে উঠল। আমি নয়ন ভাইকে কল করব। ভাইয়া থাকলে আমাকে মুখ ফুটে বলতেই হতো না, কখনো বলতে হয়নি। ঈশানের ইচ্ছে হলো থাপ্পড় মারতে মেয়েটার গালে। সারাক্ষণ তার সামনে অন্যের নামে তসবিহ পড়ে। অসহ্যকর একটা মেয়ে, কিছু বলতেও পারছে না। নেহাত বাইরে এসেছে তাই। তাছাড়া পরে এসেছে শাড়ি, তাকানো যাচ্ছে না, পারছে না তাকাতে সে। তাকালেই ভুলে যাচ্ছে আশেপাশে সব সব কেমন ঘোলা হয়ে আসছে। সামনের ওই লাল শাড়ি নারীটা ছাড়া বড় কঠিন অত্যাচার। বসন্তের বিকেলগুলো এমনই হয়। হঠাৎ হাওয়ার বুকের ভেতর অকারণ এক নরম উষ্ণতা ঢুকে পড়ে। জানালার ফাঁক গলে ঢুকে আসা বাতাসে শিউলি নেই, কদম নেই, তবু অদ্ভুত এক ফুলের গন্ধ লেগে থাকে। তিতির বিছানায় চুপ করে শুয়ে আছে, বিশাল খোলা চুল বালিশের উপর ছড়িয়ে। কিছুটা এলোমেলো অবহেলা আর কিছুটা অজানা স্বীকারোক্তি দিতে চাইছে। ছাদের দিকে তাকিয়ে থাকতে থাকতে মাথার মধ্যে হাজারো একটা চিন্তা ভাবনা ঘুরে ফিরে আসছে। আজকাল কিছু একটা অন্যরকম হচ্ছে তার সাথে। হঠাৎ করে কারো কণ্ঠ ভেসে ওঠে, কোনো সাধারণ কথা অকারণে বিশেষ মনে হয়, আর কোনো হাসি বারবার মনে পড়ে। তিতির বাইরে তাকায়, জানালার বাইরে আম গাছের কচি পাতাগুলো বাতাসে কেঁপে কেঁপে উঠছে। বসন্ত বোধহয় এমনই, অকারণে মন খারাপ করে দেয়, আবার অকারণে হাসায়।
তিতির চোখ বন্ধ করে, ভাবতে চায় না কিছু সে, তবু ভাবনা আসে সে যদি এখন হঠাৎ পাশে বসতো, চুলে হাত রাখতো, না কিছুই না, শুধু বসতো খানিকক্ষণ নিঃশব্দে, কেমন হতো তবে? বাইরে বসন্ত গাছে গাছে নতুন পাতা আনে, আর ভেতরের বসন্ত মানুষের মধ্যে অচেনা অপেক্ষা। সে দীর্ঘশ্বাস ফেলে। কেন হচ্ছে এমন? বসন্তের দোষ? কিন্তু কেন যেন আজ পৃথিবীটা একটু বেশি সুন্দর লাগছে। সন্ধ্যা নেমে আসে ধীরে ধীরে, আকাশের নীল গাঢ় হয়ে বেগুনির দিকে ঝুঁকে পড়ে। দূরে কোথাও কোকিল ডাকছে। বসন্তের দিনগুলো এমনই, আলো নিভে গেলেও মনের এই উদাস অনুভূতি নিভতে চায় না। তিতির এখনো বিছানায় শুয়ে আছে, মনটা অস্থির হয়ে আছে, কাত হয়ে শোয়, চুল গুছিয়ে আবার এলোমেলো করে। নিজের ভেতরকার অস্থিরতাকে বোঝার চেষ্টা করে সে উঠে জানালার কাছে দাঁড়ায়। বাইরে কৃষ্ণচূড়ার ডালে কচি পাতা বাতাসে দুলছে, মনে হয় গাছটাও যেন নতুন কিছু শুরু করতে চাইছে। আজকাল প্রকৃতি তাকে অকারণে উদাস করে দেয়। চোখের সামনে ভেসে ওঠে আজকে সারাদিন ঘটে যাওয়া সবকিছু। বসন্তের বাতাসের সাথে আরও কেউ একজন সারাদিন তাকে ছুঁয়ে দিল। চোখের আড়াল করেনি এক মুহূর্ত। নিজ হাতে ফুল কিনে মানুষটা গুজে দিয়েছে খোপায়, হাতে হাঁটু গেড়ে বসে ঠিক করে দিয়েছে তার শাড়ির কুচি, ধরে রেখেছে হাত। দীর্ঘশ্বাস ফেলে তিতির। সে খুব ভালো করে জানে ঈশান ভাই এগুলো সব শুধু দায়িত্ববোধ থেকেই করেছে, কিন্তু তার ছটফটে মন সেটা মানলে তবে তো। সেই যে সকালে রিকশায় ঈশানের ছোঁয়া অনুভব করে বুকের ভেতরে বা পাশের অঙ্গটা বিদ্রোহ শুরু করেছিল, সেটা থামেনি, বরঞ্চ আজ সারাদিনে ঈশানের যত্নে সেটা আরও 3 গুণ বেড়েছে। শীতল বাতাসে শরীর শিউরে উঠল। জানালা বন্ধ করে আলতো হাতে চুলগুলো গুছিয়ে খোপা করে এসে বসলো বিছানায়। ফোন হাতে নিল। 2 দিন হলো রাহাত ভাইয়ের কোনো খবর নেই। অবাক হওয়ার বিষয়, তার থেকে অবাক হওয়ার বিষয়, তার এই 2 দিনে রাহাতের কথা সত্যি মনে পড়েনি। এখন রাহাত ভাইয়ের ফেসবুক আইডি সামনে না পড়লে বোধহয় এখনও মনে পড়তো না। অথচ উঠে বসতে চোখের সামনে ওই বিটকেল লোকটার মুখ ভাসছে। আজ সারাদিনও তো যত্নটা শুধু তিতিরের চোখে পড়েছে কেন? হাজার একটা বকা যে দিয়েছে, কয়েকবার যে ধাক্কা দিয়ে ফেলে দিতে চেয়েছে, মাঝ রাস্তায় রেখে চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছে, কই সেগুলো তো মনে পড়ছে না কেন? কি মুসিবতে পড়ল সে? দিনের আলো নিভে ধরনীর বুকে আধার নেমেছে। ঈশান বন্ধুদের সাথে স্থানীয় এক ক্যাফেতে বসে আছে, ছোটখাটো ক্যাফে, মফস্বলের দিকে যেমনটা হয় আর কি। কফি নিয়ে এলো দোকানের পুচকে রতন। ঈশানদের দেখেই 32 পাটি দাঁত বের করে হাসলো। ছেলেটা ঈশানদের দারুণ ভক্ত। ওরই বাবার দোকান এটা। সেই ছোটবেলা থেকেই বাবাকে সাহায্য করে। ঈশানরা কলেজে থাকাকালীন এখানে এসে আড্ডা দিত, গিটার বাজাতো, গান গাইতো। ওর সেগুলো বড্ড ভাল লাগতো। ঈশান ভাই, আপনারা আইছেন? আমি ভাবছি আর আইবেন না এনে। ঈশান ভ্রু নাচালো। কেন আসবো না? রতন একে একে সবাইকে চা কফি তুলে দিতে লাগলো। মুখটা সিরিয়াস বানিয়ে বলল, এখন সবাই শহরে থাকেন, বড় বড় হোটেলে খান, এনে কি আর আইবেন? তাই আর কি। অনিমা কান টেনে ধরলো রতনের, টেনে এনে বসালো পাশের চেয়ারটায়। বড় মানুষের মতো কথা শিখেছিস? বড় লোক তো আমরা সবসময় ছিলাম, শহরে যাওয়ার আগেও তখন আসিনি এখানে। রতন বিজ্ঞের মতো মাথা ঝাঁকালো। আইছেন তো, তয় মেলা দিন হইল তো আহেন না কেউ। অনিমা রতনের চুলগুলো এলোমেলো করে দিল। বড় হ, বুঝবি চাকরি বাকরি কাজকর্ম সংসার কতটা দায়িত্ব, সারা জীবন চাইলেও একরকম থেকে যাওয়া যায় না। রতন মাথা নাড়ল। ঈশান সিগারেট ধরালো, ভ্রু কুচকে তাকে জিজ্ঞাসা করলো, তুই স্কুলে যাস না কেন? এখানে কি? রতন চোরের মতো কাচুমাচু করলো। আসলে ভাই। কি সমস্যা? রতন মাথা নামিয়ে ফেললো। বাপজান অসুখ, আমার পরীক্ষার টাকা জমা দেওয়ান লাগবো। মা একলা কাম কইরা সংসার চালাইতে পারে না, আমার বসনই লাগে দোকানে। তয় এই দেখেন করি আমি, এই যে বই আনছি, কাস্টমার না থাকলে করি বইয়া বইয়া। কথাটা বলে একগাতে বইয়ের দিকে ইশারা করলো রতন। আর বড় আপা বলছে পড়তে যাইতে, কিন্তু দোহান থুইয়া গেলে লস হয়ে যায়। বড় আপা মানে যে নিশিকে বোঝালো সেটা ওরা বুঝলো। এলাকায় দেওয়ানবাড়ির প্রভাব কোনায় কোনায়। এই যেমন এই দোকানের জমিটাও ঈশানের দাদুর দান করা। ঈশান মুখটা গম্ভীর করে বলল, টাকা দরকার বলিসনি কেন? রতন দাঁতে জিভ কাটলো। আব্বাই বলছে আপনারা মেলা সাহায্য করছেন, জমি দিছেন, দোহান কইরা দিছেন, বাড়ি কইরা দিছেন, এত কিছু দেওয়ানোর পরও যদি আমরা চালাই খাইতে না পারি, এটা খারাপ দেখায়। ঈশান পকেট থেকে টাকা বের করলো, গুজে দিল রতনের হাতে। এটা রাখ, এখন বেশি আনি নিয়ে আস, পরে আবার দেব। কাল স্কুলে যাবি, ফি দিয়ে আসবি। কাল বিকাল থেকে তোর বড় আপার কাছ থেকে পড়তে যাবি, জলিল চাচাকে ডাক্তার দেখাবি, আর বাকি টাকা তোর মায়ের হাতে দিবি। মনে থাকবে? এটা আমার আদেশ, না মানলে খবর আছে তোর, তোর আর তোর বুঝদার বাপের।
রতন ছলছল চোখে মাথা নাড়ল। দেওয়ানবাড়ির মানুষগুলোর জন্যে এই গ্রামের অসহায় মানুষ খেয়ে পড়ে বেঁচে আছে। রতন উঠে যেতে নিজেদের আড্ডায় মন দিল ওরা। সাজিদ অনিমাকে চোখে চোখে কিছু একটা ইশারা করতেই নড়ে চড়ে বসলো সে। ঈশান, আমার একটা ভাই আছে, খালাতো আর কি, দারুণ ছেলে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। খালাম্মা বিয়ের জন্য মেয়ে খুঁজছে। তোর তো এতগুলো বোন। ঈশান কিছু বলল না। কফিতে চুমুক দিতে দিতে তাকিয়ে রইল। নিয়াজ বড় বড় চোখে তাকালো। এই মেয়ে আবার বলে কি? ঈশান আসার আগেই বলল ঈশানের দাদি যা যা বলেছে তাকে, সেটা তো তিতিরকে বিয়ে করার কথা। তারা তো এখন মিশনে থাকবে তিতির আর ঈশানকে নিয়ে। এখানে আর বোনদের কথা উঠল থেকে। নিয়াজ হালকা করে পায়ে ধাক্কা দিল অনিমা পাত্তা দিল না তাকে। ইয়ার কি না দোস্ত, বিশ্বাস কর, ভাইটা আমার হাজারে এক পিস। এই তো পরশু তার চাকরির খবর এসেছে। সে অবশ্য এখন একটু বাইরে আছে দরকারে, আমার খালাকে নিয়ে। নিয়াজ ঘামছে রীতিমতো। দেওয়ান বাড়িতে বিয়ের কথা হলে নিশ্চয়ই আগে নিশির বিয়ের কথাই উঠবে। মেয়েটা কি ঝামেলাটা নাই পাকাতে চাইছে। ওদিকে ঋতু, নাইম, সাজিদ সবাই বুঝতে পারছে নিয়াজের অস্থিরতা। সাথে অনিমা যে একটু প্ল্যান করেই নিয়াজকে এমন খেপানোর জন্যই অন্যভাবে কথাটা শুরু করেছে সেটা সবাই বেশ ভালোই বুঝতে পারছে। মিটিমিটি হাসছে সবাই। অনিমাটা সারাক্ষণ মজা করে ভয় দেখাতে থাকে নিয়াজকে। নিশি আর নিয়াজের প্রেম অনেক বছরের। নিশি এবার অনার্স ফাইনাল ইয়ার। প্রেম শুরু বোধ হয় সেই যখন এসএসসি দেবে। নিয়াজরা তখন অনার্স সেকেন্ড ইয়ার। তবে ঈশানটার ভয়ে শান্তিমতো প্রেম করতে পারলে তবে তো সারাক্ষণ তো ধরা পড়ার ভয়ে জানটা হাতে নিয়ে ঘুরতো। শালা কখন জানি আবার খুন করে ফেলে। নিয়াজ মুখ ভার করে বসে রইল। হঠাৎ তোর আমার বোন নিয়ে পড়লি কেন বলতো? কি আশ্চর্য, চোখের সামনে বন্ধুর এতগুলো সুন্দরী বোন থাকলে দূরে নজর যাবে কেন? ঈশান গম্ভীর মুখে কফিতে চুমুক দিল। এক নজর দেখলো বন্ধুদের। সবকটা হা করে তাকিয়ে আছে তার উত্তর শোনার জন্য। নিশিতার সামনে ফাইনাল এক্সাম, এখন বিয়ে শাদী নিয়ে এগোতে যাচ্ছি না। অনিমা মুখের সামনে অদৃশ্য মাছি তাড়ালো, মাথা নাড়লো দুদিকে। নিশি নয়। ঈশান মুখ তুলল, কপাল কুচকে বলল, নুরি, ওকে দেবো না, ও তো আরও ছোট, নিশিরাকে অসম্ভব। অনিমার চোখ মুখ শুকিয়ে ফেলল। বাকিরা অনিমার অভিনয় পারছে না শব্দ করে হেসে ফেলতে। নিয়াজ এতক্ষণে শ্বাস নিচ্ছে যেন। অনিমা যে তাকে জ্বালানোর জন্য অত রঙ্গ করে কথাটা বলেছে তা সে এখন স্পষ্ট বুঝতে পারছে। মুখটা হাসি হাসি হয়ে গেছে তার। অনিমা মুখ যথাসম্ভব সিরিয়াস রাখলো। দুহাত টেবিলে রেখে ভারী গলায় বলল, ইয়ে মানে ঈশান, নুরিও নয়। ঈশান চট করে তাকালো একবার অনিমার দিকে, তারপর বাকি সবার দিকে চোখ বুলালো। সাজিদ ঈশানের দিকে তাকিয়ে মাথা নাড়ল। অনিমা চেয়ারটা এগিয়ে নিয়ে আরেকটু কাছে গিয়ে বসলো। ঈশানের গলা নামিয়ে অবলীলায় মিথ্যাটা বলে বসলো, আমার ভাইয়ের জন্য আমি তিতিরের কথা ভাবছিলাম। হট ননসেন্স। ঈশান এক প্রকার চেঁচিয়ে উঠল। অনিমা দু হাতে থামানোর ভঙ্গিতে বলল, শেষ করতে দিবি তো আগে নাকি? যেখানে নিশি নুরির কথা ভাবছি না সেখানে তিতির তো বাচ্চা। কোথায় বাচ্চা? 20 বছরের মেয়েকে বাচ্চা বলা যায়? ওর বয়সের গ্রামের বাকিদের দেখ, বিয়ে করে 2-3 বাচ্চা মা হয়ে বসে আছে। স্টপ ইট নিয়াজ। ঈশানের ধমকে চুপ করে গেল নিয়াজ। অনিমার দিকে তাকালো একবার। অনিমা মাথা নেড়ে চুপ করতে বলল, দেখ ঈশান, তিতির বাচ্চা মানলাম, বয়স হলো বাচ্চামো আছি, কিন্তু আমার ভাইটা তো ম্যাচিওর, এটাই তো পারফেক্ট। আসলে আমার ফোনে ছবি দেখেছিলাম তো, ওর দারুণ পছন্দ হয়েছে তিতিরকে, জাস্ট পাগল করে ফেলেছে আমাকে। তো পাগলই হতে বল তাকে, সম্ভব নয়। কেন সম্ভব নয়? শুধু বয়স নাকি অন্য কিছু? কি অন্য কিছু? বয়সই তো ছোট এখনো। তারপর ওর বড় বাড়িতে কতজন আছে দেখছিস? তো আমি কখন বললাম যে ওকে এখনই বিয়ে করে নিয়ে যাবে? জাস্ট ঠিকঠাক, এঙ্গেজমেন্ট করিয়ে। পসিবল না, নিষেধ করে দে, তারপর সব চিন্তা ভুলে যা। অনিমা বাঁকা হাসলো। তুই যা বলার বল, আমি দিদার সাথে আর আঙ্কেলের সাথে কথা বলবো। আমার ভাই খুব সিরিয়াস আর একদম পারফেক্ট। তোদের ফ্যামিলির সাথেও তিতিরের সাথে তো অবশ্যই। আমার বিশ্বাস না করবেন না তারা। ঈশান তপ্ত চোখে তাকালো অনিমার দিকে। বাকিরা ভয় পেল খানিকটা। অনিমার মধ্যে ভয়ের ছিটে ফোঁটা দেখতে পাওয়া গেল না, যদিও সে আপন মনে কাটলেট চিবুতে লাগলো। দেখ অনি, না করলাম তো আমি। কি সমস্যা তোর ঈশান? বারবার তো বলছি, তোদের এত সমস্যা হলে ওকে তুলে নিয়ে যেতে নিষেধ করব। জাস্ট কাবিনটা করিয়ে রাখবে নিশি, নুরির বিয়ের পর ওকে তুলে নেবে। সমস্যা তো দেখছি না। আমি দেখেছি অনেক সমস্যা, এই বিয়েটি সম্ভব না এখন। ঈশান শব্দ করে চেয়ার ঠেলে উঠল। মুখটা কেমন লাল হয়ে আছে।
রেগে গেছে বোঝাই যাচ্ছে। অনিমা এটাই চাচ্ছিল। মনে মনে খুব হাসলো। ঈশান ঘুরে চলে যেতেই টেনে ধরলো সবাই। রাগ করছিস কেন ভাই? আচ্ছা যা, বলবো না তোর বোনের বিয়ের কথা। আমার ভাইকে চুপচাপ অপেক্ষা করতে বলবো আরো 10 বছর, চলবে? ঈশান চোখ রাঙিয়ে তাকালো আবার অনিমার দিকে, তবে চলে গেল না, বসলো চেয়ারে। হাসি ঠাট্টার পাট চুকলো যখন নাইম ব্যস্ত ভঙ্গিতে চোখে মুখে অবিশ্বাস আর একরাশ ছাপ নিয়ে কারোর সাথে ফোনে কথা বলে এসে বসলো। আবার নিয়াজ কাঁধে হাত রাখলো। কি হয়েছে? কে কল করেছিল? তেমন কেউ না। হ্যাঁ রে ঈশান, রুষা আর কল করেছিল তোকে? ঈশান দুদিকে মাথা নাড়ল, তার মানে করেনি। নাইম চায়ে চুমুক দিল, উদাস গলায় বলল, তাহলে করবে হয়তো। সবাই মুখের দিকে তাকালো নাইমের। এটা কেন মনে হচ্ছে তোর? সাজেদের কথায় নির্বিকার চোখে তাকালো নাইম। জানি না। বাকিরা কিছু টের পেল হয়তো, কথা বাড়ালো না আর। তবে অনিমাই আবার কাঁধে হাত রাখলো ঈশানের। দেখ ঈশান, রুষার বিষয়টা কিন্তু পাস্ট। কিছু বিষয় আছে তুই হয়তো জানতে ইন্টারেস্ট নস, তাই আমরাও জানাতে চাই না। ইভেন তুই জানতে চাইলেও বলবো দরকার নেই। কি বলতে চাচ্ছিস বুঝতে পারছিস? ক্লিয়ার বল। অনিমা কিয়ত পরিমাণ চুপ থাকলো, চোখ এদিক সেদিক সবার দিকে তাকালো। সবাই অনেকটা অসহায় মুখে তাকিয়ে আছে ওদের দিকে। কিছু একটা আছে যেটা সবাই জানে, ঈশান জানে না শুধু। ঈশান সেটা খুব ভালো করেই বুঝতে পারছে। তেমন কিছু নয়, শুধু বলবো সামনে যাওয়া হবে সেদিকেই থাকবি, কেমন? পেছনে ফিরতে চাবি না কিন্তু। ঈশান হাসলো, আয়সী ভঙ্গিতে হেলান দিল। ঈশান আরশাদ কখনো অতীত নিয়ে মাথা ঘামায়। তোর লাইফে এমন কোনো মিস্টেক নেই যার জন্য তোর পিছে হাঁটতে হবে। ডোন্ট ওয়ারি। অনিমা মলিন হাসলো। মনের মধ্যে অন্য একটা কথাও ভেসে উঠেছে, শুধু তার নয়, এখানে উপস্থিত সবারই, ঈশান বাদে। ঈশানটা বড্ড রাগী। সে জানতে পারলে কিভাবে রিয়্যাক্ট করে কে জানে। তাছাড়া কি দরকার খারাপ মানুষের করা খারাপ কাজের খারাপ স্মৃতি বয়ে বেড়ানো। রুষাকে ঈশানের কাছে ঘেঁষতে দেবে না, কিছুতেই না। অনিমা দীর্ঘশ্বাস ফেলে তাকালো ঈশানের দিকে। সবার সাথে কি সুন্দর গল্প করছে ছেলেটা, বড্ড মায়া হলো তার। ঈশানটার জন্য সে আর সাজিদ আজ একসাথে না হলে এ জীবনে ভালোবাসার মানুষটাকে কাছে পাওয়ার, নিজের করে পাওয়ার ভাগ্য তার হয়তো হতো না। ভাইয়ের দায়িত্ব পালন করে এসেছে আজীবন ঈশানটা, শুধু তার জন্য নয়, তাদের সবার জন্য। তিতিরটা লক্ষ্মী একটা মেয়ে। রুষার থেকে পিছু ছাড়াতে যদি তিতিরের সাথে জোর করে হলেও দিদা ঈশানের বিয়ে দেয়, সে কোনো ক্ষতিই দেখছে না, বরং কাজটা দ্রুত করে ফেলতে হবে। কারণ বিশ্বাসঘাতক মিথ্যাবাদীদের ছলনা ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। নয়ন ভাই, নয়ন গার্ডেনে বসে অফিসের কিছু ফাইলপত্র দেখছিল। সে আর ঈশান দুজনাই ঠিক করেছে নিজেদের বিজনেসে জয়েন করবে। বাবা চাচাদের বয়স হয়েছে, তারা একা আর কতদিন সামলাবে সব। মাস্টার্সের রেজাল্ট বেরিয়ে গেছে, আর যেহেতু ঈশান নিজেই চাইছে জয়েন করতে, তার আর একা একা প্রেশার লাগবে না। দুই ভাই মিলে ঠিক সামলে নেবে। মেয়েলি গলার আওয়াজে পেছনে ফিরে তাকালো নয়ন। তমা দাঁড়িয়ে আছে, হাতে টিফিন বক্স। নয়ন সহসে ডাকলো তাকে। কিরে টমটম, এদিকে আয়। তমা গাল ফুলালো, কত সুন্দর তার নামটা। তাছাড়া আরও কত নামেই তো ডাকা যায়। জান, আত্মা, কলিজা, তা নয় টমটম। এটা কেমন কথা? আমার একটা সুন্দর নাম আছে নয়ন ভাই, নাম ধরে ডাকবেন, উল্টাপাল্টা নামে ডাকবেন না প্লিজ। নয়ন হাসলো। কি জানি নাম তোর? নুসাইবা তমা। ইস, এটা কোনো নাম? এর থেকে টমটম, দেখ কি সুন্দর নাম। তমার মুখটা পানসে করে রইল। ও গটগট করে এসে বক্সটা বাড়িয়ে ধরলো নয়নের দিকে। নয়ন মাথা তুলে তাকালো, বাড়ানো বাটিটা হাতে নিল। কি এটায়? খুলে দেখুন। বমটম নেই তো? এখনই পালাবি না তো আবার? থাকলেও পালতাম না। মরার শখ বুঝি আপনার সাথে? মানে? তমা এবার মুখটা কাচুমাচু করে ফেললো। মুখ ফসকে কী সব বলে ফেলেছিল না। ব্যস্ত ভঙ্গিতে বলল, কিছু না, মজা করলাম। খুলুন না বাটিটা, মা গাজরের হালুয়া বানিয়েছে, আপনার পছন্দ, তাই পাঠিয়ে দিলেন। নয়নের চোখ চকচক করে উঠল। গাজরের হালুয়া এই বাড়িতে একমাত্র তারই পছন্দ। আর তোমার মায়ের হাতের হালুয়া জাস্ট অমৃত। সেই ছোট্টবেলা থেকেই নয়নের পছন্দ। আজ অবধি যতবার সেটা বানায় তার জন্য নিয়ম মতো পাঠিয়ে দেয়। নয়ন মুখে তুলে নেয় এক চামচ, আবেশে চোখ বুজে নেয়। চাচির হাতের রান্না, মাশাআল্লাহ। তবা মুগ্ধ হয়ে দেখে মানুষটার খাওয়া। বসে বেতের চেয়ারটায়। নয়ন এক মনে খেয়ে যাচ্ছে। তোমা মাথায় হাত রেখে ঘোর লাগা চোখে দেখে যাচ্ছে। ইস, মানুষটা কবে বুঝবে তার মনের কথা? সেই পুচকে কাল থেকে ঘুরঘুর করে পিছন পিছন। একটুও কি টের পায় না লোকটা মহাবোকা? সে নাকি বোন। কে বলেছে সবাইকে বোন হতে হয়? বোনের নজরে কেন দেখতে হবে? অন্য নজরে তো দেখা যায় নাকি? তোমার হঠাৎ চোখ গেল দোতলার বারান্দায়। রেলিংয়ের দু হাত ভর দিয়ে বাঁকা হাসলো। কুটি কুটি হচ্ছে তিতির।
তমার তাকাতেই হাত দিয়ে দুজনকে ইশারা করে চোখ মারল সে। তমা লজ্জায় লাল হয়ে গেল, ফট করে উঠে পড়ল। নয়ন মাথা তুলল তার দিকে। কি রে, বস বাটিটা নিয়ে যা একবারে। আপনি খান নয়ন ভাই, আমি একটু তিতিরের কাছ থেকে ঘুরে আসি, যাওয়ার সময় নিয়ে যাব। বলেই তমা আর দেরি করে না, বাড়ির ভিতরে চলে আসে। তিতিরের রুমে আসতেই তিতির তাকে দেখে খিলখিল করে হেসে ফেলে। তা ভাবি, ননদের কথা ভুলে গেলে কি চলবে? তমা ছুটে এসে মুখ চেপে ধরল তিতিরের। হায় খোদা, মেয়েটা বলে কি? বাড়ি ভর্তি মানুষ গিজগিজ করে সারাক্ষণ, কখনকার কানে চলে যায় আল্লাহ মালুম, সর্বনাশ হয়ে যাবে তখন। চুপ কর বোন, কেউ শুনলে কেলেঙ্কারি। তিতির হাত ছাড়িয়ে নিয়ে লাফিয়ে উঠল বিছানায়, হাতের সাহায্যে মাইক বানানোর ভঙ্গি করে ধরল মুখের সামনে। শোনো শোনো শোনো, এই বাড়ির ছোট বউ এই মুহূর্তে। কথাটা শেষ হতে দিল না তমা, আবারও গিয়ে টেনে ধরল তিতিরকে। বিছানায় এক প্রকার মারামারি লেগে গেল দুজনার। হাসতে হাসতে পেটে খিল ধরে গেছে দুজনার, হাত পা ছড়িয়ে বিছানায় শুলো দুজন। আমার ভাইটাকে বলে দিবি কবে? কতদিন আর লুকিয়ে লুকিয়ে চাচির কথা বলে নিজের রেঁধে খাওয়াবি বলতো? তোর ভাইটা একটা হাদারাম, কিচ্ছু বোঝে না। খবরদার আমার ভাইকে উল্টাপাল্টা বকবি না একদম। বউ হতে চাও, আবার বিয়ের আগে ননদের কাছে বড় নিন্দা করো, এটা তো একদমই ঠিক না। তিতিরের কপট হুমকিতে তমাও হেসে ফেলল। আর কতদিন এমন করে থাকবো বলো তো ননদিনী? যতদিন তুমি মুখ ফুটিয়ে ভালোবাসি না বলো। মাগরিবের ওয়াক্ত শেষ হয়েছে, আশেপাশে ঘোর অন্ধকার। মফস্বলে এই সময় থেকে পথে ঘাটে মানুষের চলাচল ধীরে ধীরে কমতে থাকে। এখানেও তার ব্যতিক্রম নেই। দু একটা সাইকেলের শব্দ পাওয়া যাচ্ছে, বা কখনো দু চারজন মানুষ বাজারঘাট করে গল্প করতে করতে ফিরছে। তবে সব থেকে বেশি যেটা শোনা যাচ্ছে সেটা আপাতত ঝিঝি পোকার ডাক। বাইরে পূর্ণিমা চাঁদ দেখা যাচ্ছে, সামনে রমজান। দেওয়ান বাড়িতেও একই রকম পিনপত নীরবতা বিরাজ করছে এই মুহূর্তে। সবাই এখন চন্দ্রা দেওয়ানের ঘরে জড়ো হয়েছে, বাড়ির কেউ বাদ নেই, শুধু ঈশান আর নয়ন ছাড়া। ওদের আসার অপেক্ষায় করছেন বোধহয় বৃদ্ধা। কেন ডাকা হয়েছে সে কারণ অজানা সবার কাছে, জরুরি তলব করা হয়েছে। সবাই জিজ্ঞাসুসূচক দৃষ্টিতে তাকাচ্ছে একে অপরের দিকে। তবে এর মধ্যে দুজন মানুষ নির্বিকার বসে আছে, তারা বোধহয় আন্দাজ করতে পেরেছেন, বোধহয় নয় সত্যি জানেন ওনারা। বাকি সবাইকে ডাকার আগে ওনাদের দুজনকে বেশ কয়েকবারই ডাকা হয়েছে এই ঘরে। তারা হলো রাইসুল দেওয়ান এবং সুমি দেওয়ান। তবে তাদের মা এত তাড়াহুড়ো করে কেন সবটা করতে চাইছেন সেটা তারা এখনো জানে না। গতকাল অবধিও কথা হয়েছিল তিতির ঈশানকে আরও কয়েকদিন সময় দেওয়া হবে, কিন্তু আজ হঠাৎ বিকেলে ডেকে তিনি জানালেন যা হওয়ার এ সপ্তাহে হবে। দ্বিমত তারা মোটেও করেননি। শুভ কাজ পরে করে ক্ষতি বই লাভ নেই, কিন্তু তবুও মনের ভিতর প্রশ্ন থেকেই যায়। নিশি, নুরি, তিতির বরাবরের মতোই একসাথে বসে আছে, নিচু গলায় আলোচনা করছে দিদা কেন ডাকতে পারে। ঘরের এক কোনায় সোফায় বসে রিশা, রোশনি, রাফি খেলছে। চন্দ্রা দেওয়ানের বাকি 3 পুত্রবধূ তারাও বসে আছে শাশুড়ির পাশে। চন্দ্রা দেওয়ান পরখ করলেন একবার সকলকে। তিতিরকে দেখলেন কি সুন্দর হেসে খেলে কথা বলছে বোনদের সাথে, কি মায়া মুখটা জুড়ে। তার দাদুভাইটা এই পুতুলকে ভালো রাখবে তো? চোখ ছলছল করে উঠল তার। ঈশান এখনো আসেনি, নয়নও আসেনি। চন্দ্রা দেওয়ান হেলান দিয়ে চোখ বুজে রইলেন। এত তাড়াহুড়া সে করতে চায়নি। একে তো দুজনার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে, জানানোর পর না জানি কিভাবে নেবে দুজনায়, তার উপর এত চটজলদি। কিন্তু উপায় নেই তার কোনো। ডাইনির নজর পড়েছে যে তার নাতিটার উপর। দিদা আসবো? আয় বোনো আয়। অনিমার ঋতু ভিতরে ঢুকলো। চন্দ্রা দেওয়ান হাত দিয়ে ইশারা করে কাছে গিয়ে আসতে বসলেন। অনি আর ঋতু বসলো পাশে গিয়ে। কেমন আছো দিদা? ভালো, তোরা? দুজনে মাথা নাড়ল। ভালো আছি। তা স্বামী কই তোদের? অনিমা বাইরে ইশারা করে দেখালো। বড় আঙ্কেলের সাথে কথা বলছি। ঋতু প্রতিবাদ করে উঠল। ওদের বললে কেন? আমার কি স্বামী আছে নাকি? একটা দেখে শুনে স্বামী এনে দিলেও তো পারো। চন্দ্রা দেওয়ান হাসলেন, এক হাতে জড়িয়ে নিলেন। ঈশান আর তিতির এর বিয়েটা হতে দে, তোকেও একটা লাল টুকটুকে বর এনে দেব। হাসলো ঋতু। অনিমা এবার মুখ গম্ভীর করে এগিয়ে বসলো খানিকটা। দিদা, কিছু কথা বলার ছিল তোমাকে। বল, নাকি বলবি বল। দিদা, ঈশান আর তিতির এর বিয়েটা আমার মনে হয় দ্রুত দেওয়া ভালো। চন্দ্রা দেওয়ান কপাল কুঁচকে তাকালো অনিমার দিকে। কেন রে বোনো, কি হয়েছে? দিদা, রুষা। ছোট ছেলের গলার আওয়াজে বর্তমানে ফিরে এলেন চন্দ্রা দেওয়ান। নাতিকে বসতে বললেন হাতের ইশারায়। চোখ বুজে দীর্ঘশ্বাস ছাড়লেন একবার। অনিমাদের বলা কথা মনে পড়তে গা ঘিন ঘিন করে উঠল তার। তিনি সবটা জানিয়েছেন ঈশানের মা বাবাকে। এরপর আর দেরি করার মানেই হয় না বিয়েটাতে। যত দেরি তত সর্বনাশ। ঈশান বসলো, জানালো অফিসের একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে বাড়ির কেউ না থাকলেই নয়। নয়ন আসতে পারেনি তাই।
চন্দ্রা দেওয়ান সোজা হয়ে বসতে চাইলেন, রাহেলা তাকে বসিয়ে দিলেন ভালো করে। এক নজর তাকালেন সবার দিকে, সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন তার দিকে। চন্দ্রা দেওয়ান ঈশানের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, ছুটি কতদিন তোমার? ঈশান একবার বাবার মুখের দিকে তাকালো, স্বাভাবিক গলায় বলল, দিদা, আমি ঠিক করেছি, আমি বাড়ির বিজনেসে জয়েন করব। ঘরের মধ্যে সবাই চমকে উঠল। চন্দ্রা দেওয়ান দারুণ খুশি হলেন, প্রকাশ করলেন না যদিও। চাকরিটার জন্য এত হাঙ্গামা করলে বাপ চাচাদের সাথে রিপোর্ট করলাম আমি, তখন আজ কেন জবাব? ঈশান কথা শেষ করতে দিল না। করেছি চাকরি, যা করার। আমার মনে হলো নিজেদের এত বড় বিজনেস, সেটা সামলানোর জন্য আমার থাকা উচিত। তাছাড়া বাবা চাচাদের বয়স হচ্ছে, পরবর্তী বলতে আমি আর নয়ন দুজনে যদি এখন হাল না ধরি তাহলে কেমন হবে বলো তো? আর রাফি তো ছোট, ওর দায়িত্ব নিতে আরও বহু বছর। পরিবার আগে আমার কাছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।